প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিং এ তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন, এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন, কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট। সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক
ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এইরকম একটা গড় গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20শে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিং এ বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য। কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে যাচ্ছে? কেন মনে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে? তার প্রধান কারণ হচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। তার যে অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে বাংলাদেশে তারাই শুধু বসবাস করবে, তারাই বাংলাদেশে রাজনীতি করবে, তারাই বাংলাদেশে কথা বলার অধিকার রাখেন। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা বাংলাদেশে কথাও বলতে পারবে না, তাদের কোনো অধিকার নাই বাংলাদেশে ভোট দেওয়ার। তারা এখন বাংলাদেশে রোহিঙ্গা হয়ে গিয়েছে। যাদের নেতৃত্বে, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দল বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, সে দলের কর্মীরা নাকি বাংলাদেশে ভোট দিতে পারবে না, সে দলের কর্মীরা নাকি বাংলাদেশে কোনো আন্দোলন করতে পারবে না, সে দলের কর্মীরা নাকি বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তারা বাংলাদেশে রোহিঙ্গা হিসেবে থাকতে হবে। কেউ এটা মেনে নিবে? বেঁচে থাকা অবস্থায় হয়তো যুদ্ধ, না হয় সংলাপ। তারা সংলাপের পথ বন্ধ করে দিয়েছে, তাহলে এখন যুদ্ধের পথ খোলা।
তাহলে নিজের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে যুদ্ধ করতে হবে। সেই কারণেই ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূস সরকারের যে উপদেষ্টা আছে এই আসিফ মাহমুদ, সে নিজস্ব মিলিশিয়া তৈরি করে ফেলেছে। কেন ফেলেছে সে ভালো করেই জানে। আগামীতে সংঘাত অনিবার্য, যুদ্ধ অনিবার্য, গৃহযুদ্ধ হবে। কারণ আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই রাজনীতি করতে দিব না, তাদেরকে আমরা দমন নিপীড়ন চালাবো। তারা ফিরে আসার জন্য তারা রাজপথে নামবে, ফাইট করবে, তখন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। আর তাদেরকে সাপোর্ট করবে ভারত। আমরা অস্ত্র দিয়ে গুলি করলে তারাও হয়তো সশস্ত্র যুদ্ধে ডাক দিতে পারে। সেই কারণে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকার যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে না, সেটাও কিন্তু এনসিপি টোকাইরা আগে থেকেই জানতো। সেই কারণেই নির্বাচনের যখন একটা ঘোষণার ডক্টর দেওয়া শুরু করে দিয়েছিল, তখন কিন্তু ক্লিয়ারলি এনসিপির টোকাই নেতা নাহিদ হোসেন, ডার্বি পাটোয়ারি ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সেটা কিন্তু আস্তে আস্তে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে কেন নির্বাচন হবে না। অলরেডি জামাত 11 নভেম্বর 8টা ইসলামিক দলকে নিয়ে একটা সমাবেশ করে সেখানেও ক্লিয়ারলি বলেছেন, যদি নির্বাচনের আগে গণভোট দেওয়া না হয়, নির্বাচন যদি পিআর পদ্ধতিতে না হয়, জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়া না হয়, তাহলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। 2029 সাল পর্যন্ত অপেক্ষা করেন সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার জন্য। এই হচ্ছে যে জামাত ইসলামীর ভাষ্য। তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তাহলে আওয়ামী লীগ তারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য রাজপথে নামবে, তাদেরকে দমন নিপীড়ন চালা হবে, তাহলে গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হবে। তার মানে ডক্টর চাচ্ছে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। আর এইদিকে জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা সহ চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটি ইসলামিক রেভলিউশন হোক। আর বিএনপি এদিকে চাচ্ছে একটা কোন রকম নির্বাচন হয়ে গেলে আমরা ক্ষমতায় চলে আসি। বিএনপি যে ক্ষমতায় আসছে না, নির্বাচন হচ্ছে না, সেটা মোটামুটি ক্লিয়ার। বিএনপির বোকামির কারণে, বিএনপির বলদামির কারণে দেশের এই সংকটময় পরিস্থিতি আরো বেশি গভীরে চলে গিয়েছে। বিএনপি যদি ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে আঘাত করতো যে তোমরা আন্দোলন সংগ্রাম করো, তোমরা রাজপথে নামো, তোমাদের নিষেধাজ্ঞা তুলে নিতে সরকার বাধ্য হবে, আমরা কোনো বাধা দিব না। নির্বাচনের ফলে যে ক্ষমতায় আসুক আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না, কোনো দল কোনো দলকে প্রতিহিংসামূলক মামলা দিব না, তোমাদের নামে যে সকল মামলা দেওয়া হয়েছে সকল মামলা তুলে নেওয়া হবে। সেগুলো যদি করতো তাহলে বিএনপি সুন্দর মতে নির্বাচনটা হয়ে গেলে অন্তত বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। ক্ষমতায় না আসলো 130টা থেকে 140টা আসন বিএনপি পেত। এখন বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা কমে গিয়েছে, নির্বাচন হওয়ার সম্ভাবনা কমে গিয়েছে, বরং আওয়ামী লীগ এখন লাইমলাইটে চলে এসেছে। আওয়ামী লীগ রাজনীতি একটু দুর্বল হয়ে গিয়েছিল, এখন আবার সক্রিয় হয়ে গিয়েছে, আবার আওয়ামী লীগ পুরোদমে ফিরে আসছে একটা ইস্যু তৈরি করে। ইস্যুটা আওয়ামী লীগ পেয়ে গিয়েছে যে 13 তারিখ শেখ হাসিনার নামে মিথ্যা দণ্ড দেওয়া হবে, মিথ্যা রায় দেওয়া হবে, সেটার একটা ইস্যু তৈরি করে আওয়ামী লীগ রাজপথে নামছে। আওয়ামী লীগের সাথে জনগণও আছে, এখন বিএনপির সাথে জনগণও নেই, আর বিএনপির সাথে জামাত ইসলামী নেই। জামাত ইসলামী এক পক্ষ, বিএনপি এক পক্ষ, আওয়ামী লীগ এক পক্ষ। কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, আওয়ামী লীগের পাশে জনগণ আছে। শুধু জনগণ না, পুলিশের এক পক্ষ আছে, সেনাবাহিনীর এক পক্ষ আছে, আর ভারত সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সাপোর্ট করছে। তাই আওয়ামী লীগের জিতের সম্ভাবনা বেশি, সেটা গৃহযুদ্ধ হোক, আন্দোলন করে হোক, যেটাই হোক না কেন। পাকিস্তান থেকে যদি এই সকল টোকাইদেরকে অস্ত্র দেওয়া হয়, পাকিস্তান থেকে যদি এই সকল মাওলানাদেরকে অস্ত্র দেওয়া হয়, ভারত থেকেও কিন্তু এই মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি যারা আছে তাদেরকে অস্ত্র দেওয়া হবে। গৃহযুদ্ধ হলে এই আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব, এটা 100% লিখে রাখুন। তাই যতই গৃহযুদ্ধের প্রস্তুতি নেয় ডক্টর ইউনূস সরকার, আন্দোলন দমানোর প্রস্তুতি নেয়, কোনো কিছুতেই কাজ হবে না। কারণ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় এরকম আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, কিভাবে ফেস করতে হয়, কিভাবে আন্দোলন আরো বেগবান করতে হয়, কিভাবে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন করতে হয়, এগুলা মুখস্থ জানে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগকে গুলি করেও দমাতে পারবে না, আওয়ামী লীগকে গ্রেপ্তার আতঙ্ক দেখিয়েও দমাতে পারবে না। চট্টগ্রামের এক পুলিশ কমিশনার বলছে এখন আর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হবে না, কেউ যদি আন্দোলন সংগ্রামে নামে তাদেরকে ব্রাশ ফায়ার করতে হবে। এই সকল ভয়ভীতি দেখিয়েও দমাতে পারবেন না। আপনারা যে সন্ত্রাসী কার্যকলাপ করতেছেন, পুলিশ হয়ে সন্ত্রাসীমূলক বক্তব্য দিচ্ছেন, পুলিশ হয়ে, সেটাও জনগণের কাছে ক্লিয়ার। জনগণের পুলিশের সাথেও নাই, এই ডক্টর সরকারের সাথেও নাই, এই জামাত ইসলামী এবং এনসিপি টোকাইদের সাথেও নাই। বিএনপির সাথেও যা জনগণ ছিল তারাও এখন আওয়ামীমুখী হয়ে গিয়েছে তাদের এই সকল কার্যকলাপের কারণে, এই সকল উল্টাপাল্টা বক্তব্যের কারণে। তাই 13 নভেম্বর যদি আওয়ামী লীগ সংগঠিত হয়ে বেশি না 1 লক্ষ মানুষ যদি সারা বাংলাদেশ থেকে এসে ঢাকায় নামে, ডক্টর ইউনূসের পতন অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। সেখানে 5 লক্ষ আনসার, বিজিবি, র্যাব, আর্মি নিয়োগ করুক এবং আসিফ মাহমুদ মিলিশিয়া বাহিনী নামুক, কিচ্ছু হবে না। 1 লক্ষ আওয়ামী লীগের কর্মীরা যদি ঢাকায় নামতে পারে, তার সাথে আরো 10 লক্ষ সাধারণ জনগণ নেমে পড়বে রাজপথে, আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। এটাই হবে, কারণ জনগণ এখন পুরো আখামা হয়ে আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ পুরো আখামা হয়ে আছে। বিভিন্ন রিক্সার বক্তব্য দেখলেই বোঝা যায় তারা আখামা হয়ে আছে, সিএনজির বক্তব্য দেখলে বোঝা যায় তারা আখামা হয়ে আছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদেরকে দেখলে মনে হয় তারা আখামা হয়ে আছে, প্রত্যেকটা সেক্টরের লোকরা আখামা হয়ে আছে। শুধু আওয়ামী লীগ চাঙ্গা করুক, আওয়ামী লীগ রাজপথে নামুক, আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা তাদের পাশে থাকবো। ডক্টর ইউনূসের পতন করাতে হবে এবং আগামীতে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে
সকল ধরনের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়াতে হবে বাংলাদেশে। সকলের কথা এটাই, আমরা আওয়ামী লীগকে চাই না, বিএনপিকে চাই না, কাউকে চাই না। আমরা চাই একটা না নিরপেক্ষ নির্দলীয় সরকার, একটা নির্বাচন, জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসে। জনগণের চাওয়াই এখন এটা। তাই জনগণের চাওয়ার প্রতিফলনের জন্য জনগণ আওয়ামী লীগের পাশে থেকে রাজপথে নামবে। সেটা গৃহযুদ্ধের আকার ধারণ করুক, সেটা আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন আকার ধারণ করুক, এবং আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণের উপর দমন নিপীড়ন হোক। জনগণও পিছপা হবে না, আওয়ামী লীগের কর্মীরাও পিছপা হবে না। সেটা আগামীতে হতে যাচ্ছে এবং সেটা হয়েই থাকবে। 13 তারিখ যদি সাকসেস না হয়, লং টার্ম ধরে এটা চলতে থাকবে, কিন্তু এটা যে হবে 100%। এটাকে হয়তো অনেকে বলতে পারেন পাল্টা অভ্যুত্থান, যে যেভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করেন। আমি বেশি ব্যাখ্যা করতে চাচ্ছি না, বাকিটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। যে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাই মনোবল রাখবেন, হতাশাগ্রস্ত হবেন না, উজ্জীবিত রাখবেন, সাহস রাখবেন। এটাই হচ্ছে মূল কথা। বিজয় খুবই সন্নিকটে। আর শেখ হাসিনাও যে বাংলাদেশে আসবে এটা নিয়েও মোটামুটি আলোচনা শুরু হয়ে গিয়েছে। অলরেডি ডক্টর ইউনূস প্রত্যেক এয়ারপোর্টে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তারা মনে করছে আন্দোলন চাঙ্গা হলে সেদিনই শেখ হাসিনা বাংলাদেশে আসার ডাক দিবে, সেদিনই বাংলাদেশে চলে আসবে। সে ভয়ও কিন্তু ডক্টর সরকারের ভিতরে ঢুকে গিয়েছে। তার মানে মোরালি ভাবে আওয়ামী লীগের বিজয় হয়ে গিয়েছে, মোরালি ভাবে শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে, সেটাও কিন্তু তারা বিশ্বাস করা শুরু করে দিয়েছে। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় বিজয়। তাই হতাশ হওয়ার কিছু নাই। আর অল্প কিছুদিন ধৈর্য ধরুন, সাহসের সহিত রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করেন, রাজপথ উত্তাপ ছড়িয়ে দেন। ইনশাল্লাহ বিজয় হবেই। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।